অডিও সাসপেন্স। চলো গল্পের সূত্র ধরেই আজ একটা কোর্টরুম থেকে ঘুরে আসি, সবাই মিলে দেখে আসি কি ধুমধুমার কাণ্ডটা হচ্ছে সেখানে। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া কোন পূর্ণতা পাচ্ছে সেখানে, সেই কোর্টরুমে। হেলেন নেলসনের কাহিনী অবলম্বনে আজকের গল্প সাক্ষী। সাক্ষী কেসটা নিতান্তই সাধারণ। রাত্রির বেলায় এক বৃদ্ধা মিসেস অ্যাগনেস থমসন রাস্তা পেরোতে গিয়ে এক মার্সিডিজ বেঞ্জের ধাক্কায় মারা যান। সাক্ষীর কাঠগড়ায় হেনরি ব্যাবকক, বেচারি এক হতভাগ্য নাগরিক, কিন্তু ওকে আজ এখানে খুন করা হবে। ঘটনাচক্রের সেই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল হেনরি ব্যাবকক। নাওমি শ্যান আজ মিস্টার জাস্টিস ডার্টনের কোর্ট ঘরে বসে তার স্বামীর জেরা শুনছে। কোর্ট ঘরে বেশ ভিড়। একদিকে অভিযুক্ত আসামি 19 বছরের মিস্টার জেরোমে, তার স্বামীর মক্কেল, আর অন্যদিকে সাক্ষীর কাঠগড়ায় হেনরি ব্যাবকক। পুলিশ এই ঘটনাটাকে এমন সাজিয়েছে কোটিপতির ছেলে মিস্টার জেরোমে হয়তো বেকসুর খালাস নাও পেতে পারে, কিন্তু জেরোমের বাবা নিশ্চিন্ত, নাওমি শ্যানও তাই জানে। ওই তো সামনেই তার স্বামী আর্নল্ড শ্যান। আর্নল্ড এখন শুধুই যে 1 নম্বরের ব্যারিস্টার তা নয়, কোর্টরুমের মধ্যে মাঝে মাঝে দুর্ধর্ষ কিছু নাটক হয়, সাজানো নয়, সত্যি জীবন নাটক। আর্নল্ড শ্যান আজ সেই নাটকের একমাত্র সুদর্শন নায়ক। কণ্ঠ যেন খেলা করছে, কখনো ভারী, কখনো সহানুভূতিতে নরম, কখনো বা তাতে শ্লেষ। চোখের দৃষ্টিতে এক মনস্তত্ত্ববিদের প্রখর বিশ্লেষণ। অপরিমেয় অভিজাত ব্যক্তিত্ব নিয়ে একবার সে জজ সাহেবের দিকে তাকাচ্ছে, আবার ফিরে যাচ্ছে সাক্ষীর টেবিলের কাছে, ফিরে তাকাচ্ছে কোর্টের দর্শকদের দিকে, তারপর আবার জজ সাহেবের দিকে ফিরে আবেগপূর্ণ গলায় বলছে, ইয়োর অনার, ইয়োর অনার, ইয়োর অনার। নাওমি শ্যানের মনে এই কথাটাই ঘোরাফেরা করছে। এখানে মার্ডার কথাটাই বেশি খাটে। স্লটার নয়, অ্যাসাসিনেশন নয়, মার্ডার। শুধু ওই বুড়ি অ্যাগনেস থমসনই মারা যাননি। আজ একটু বাদে যুক্তিতর্কের বেড়াজালে এক নিরীহ নাগরিকের সত্যবাদী তাকেও গলা টিপে মারা হবে, এমন ভাবে যার পরে হয়তো ওই সাক্ষীর আর কোনো দামই থাকবে না। তবে বৃদ্ধা অ্যাগনেস থমসন মারা যাবার পর তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু মারা যাবার আগেই হেনরি ব্যাবকক ওই নিরীহ লোকটিকে প্রায় জ্যান্ত কবরে যেতে হবে, এই যা তফাৎ। নাওমি শ্যান তন্ময় হয়ে দেখাচ্ছে তার স্বামী আর্নল্ডের দিকে। 25 বছর আগের তুলনায় আজ 50-এর দ্বার ছুঁয়ে চেহারায় যেন ব্যক্তিত্ব আর পৌরুষের রক্তাভা। বেড়েছে আত্মবিশ্বাস, বেড়েছে পসার আর গুণগ্রাহীদের করতালি। কিন্তু আরো একটা জিনিস সঙ্গে সঙ্গে বেড়েছে, তা হচ্ছে ঘৃণা। আজ সকালের আর্নল্ডের কথাগুলো এখনো কানে ঘুরে ঘুরে মরছে। এতদিনের সন্দেহ নিরসন হলো, বেরিয়ে এলো সেই ভীষণ ভয়ঙ্কর জীবন সত্য। আমি নিষ্ঠুর নই নাওমি, আমি একজন খাঁটি লোক। আমি চাইলে তোমায় মিথ্যে কথা বলতে পারি, নানা রকম বাকচাতুরি দিয়ে বলতে পারি, কিন্তু আমি সত্যকে কেন ঢাকবো? তোমার স্ত্রী সত্তাকে ফাঁকি দিয়ে আমি বলতে পারতাম যে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আমি একজন নিরীহ খাঁটি স্বামী যার ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু না, তা নয়, সেটা সত্যি নয় নাওমি। তুমি ছাড়াও আমার জীবনে আরেকজন আছে, মানে আরেকজন নারী। নাওমি শ্যান তন্ময় হয়ে শুনছে। মাঝে মাঝে মনের গোপন চিন্তাটা হঠাৎ দূর থেকে যেন কানে ভেসে আসছে। গলা আর্নল্ডের। এটা নিছক বাদী প্রতিবাদী যুক্তিতর্কের জাল ছড়ানো আর গোটানো নয়, এ নিতান্ত বাস্তব এক স্বামী স্ত্রীর সংসারের চিত্র। স্বামী আর স্ত্রী জীবনে কত সুখী। জীবনকে ভোগ করার যত রকম প্রয়াস তা টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়, কিন্তু প্রেম, সেই প্রেমহীন বাইরের পোশাকটা ঝলমলে রঙিন হলেও ভেতরটা
বড়ই বিষাদ বিধুর। ঈশ্বর, সামনের ওই সুপুরুষ বিখ্যাত ব্যারিস্টার আর্নল্ড শ্যান একেবারে সিজারের ঘোড়ার মতো প্রাণ প্রাচুর্যে আর বুদ্ধির প্রাবল্যে টকবক করছে। এই কি আমার জীবনের একমাত্র বন্ধু, বিশ্বাস, নির্ভর? চাপা চিন্তাটা খান খান হয়ে গেল আর্নল্ডের গলায়। সমস্ত কোট ঘরে যেন একা সেই আছে, কাছে পিঠে আর কোনো ব্যক্তিত্ব বলে কিছু আছে এমন মনেই হচ্ছে না। সাক্ষীর দিকে আঙুল তুলল আর্নল্ড শ্যান। মিস্টার ব্যাবকক, মিস্টার হেনরি ব্যাবকক, সাক্ষী হিসেবে শপথ নেওয়ার পর তুমি বলেছ যে আমার মক্কেলের গাড়ি ট্রাফিকের লাল আলো উপেক্ষা করে ছুটছিল, অ্যাগনেস থমসনকে ধাক্কা মারে, ফলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। আমার মক্কেল প্রায় 50 গজ এগিয়ে গিয়েছিল, আবার 50 গজ পেছিয়ে এসে মৃত অ্যাগনেস থমসনের দেহটার পাশে এসে দাঁড়ায়। আমার মক্কেল মিস্টার জেরোমে গাড়ি থেকে নামে, আবার গাড়িটা ফুল স্পিড নিয়ে অজানা অন্ধকারে। না না নাওমি, আমি তোমায় ঠকাইনি, আমি খুবই সৎ। নাওমি, আমি তোমায় কখনো ভালোবাসিনি, মানে সেইভাবে ভালোবাসিনি। অন্তত একজন পুরুষ একজন মেয়েকে যেরকম ভাবে ভালোবাসে সেরকম ভালোবাসা আমি তোমায় কখনো দিতে পারিনি। বাট আই মাস্ট অ্যাডমিট, তোমার বাবার অসীম প্রতিপত্তি ছিল আর আমার দরকার ছিল ওই প্রতিপত্তিটাই। লয়ার হিসেবে জীবনে এস্টাবলিশড হওয়ার জন্য ওটা ভয়ানক দরকার ছিল। জীবনে আমি প্রতিষ্ঠা চেয়েছিলাম, না আমি নাম যশ খ্যাতি চেয়েছিলাম, আর আজ তা পেয়েছি। এটা অ্যাসিওর করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছিলাম। এটাই সত্যি, আর কিছু নয়। ঈশ্বর, আজ সকালে আর্নল্ড যা বলেছে তা যে কানের কাছে কেন ফের ভো ভো করছে। আমি আজ কোর্টে এসেছি এক সত্যকে নিহত হতে দেখবো বলে। এসব যে কি চিন্তা! হেনরি ব্যাবককে যথেষ্ট নার্ভাস বলে মনে হচ্ছে এখন। রোগা শোকা লোক, চোখে চশমা, চশমার কাঁচ দুটো যেন ম্যাগনিফাইং গ্লাস। কোল কুঁজো লোকটা, ঠিক একটা পেঁচার মতো সাক্ষীর কাঠগড়ায় তাকে দেখতে লাগছে। আর্নল্ডেরই বয়সী হবে বলে মনে হয়। আর্নল্ডের যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি ব্যক্তিত্ব। পাশাপাশি এই লোকটার সারা চেহারায় অশ্লীল দারিদ্র, শুধু বেঁচে থাকার তাগিদেই যেন লড়ে যাচ্ছে। আর আর্নল্ড কোর্টের মধ্যে দাঁড়িয়ে যেন এক মূর্তিমান বিভীষিকা, চলনে বলনে পোশাকে আভিজাত্যের এক না বলা কাহিনী। বুদ্ধি, চাতুর্য আর ব্যক্তিত্বে সমাজের শীর্ষেই যেন খাপ খাবার জন্য বেরিয়ে এসেছে। আর্নল্ডের মধুর গম্ভীর গলাটা ভেসে এলো আবার। ঠিক যে সময় এই ঘটনাটা বা দুর্ঘটনাটা ঘটে, তখন তুমি ওইখানে ফুটপাথে দাঁড়িয়েছিলে? না না না, ঠিক তা নয়। বাস স্টপে বেঞ্চে বসে আমি তখন বাসের জন্য অপেক্ষা করছিলাম। চৌমাথার রাস্তাটা যেখানে ক্রস করছে সেখান থেকে তোমার বেঞ্চটা কত দূরে ছিল? কত দূর মানে সঠিক করে বলা মুশকিল, তবে বেশি দূর নয়। বেশি দূর নয়? ওই সেটা আমি চিনি। ও যখন ভয়ানক শয়তান হয়ে ওঠে তখন ঠিক ওই রকম হাসে। তোমার প্রশ্নে কি জুরিরা সন্তুষ্ট হবে ব্যাবকক? কতটা দূরত্ব ছিল পরিমাণটা তো অ্যাপ্রক্সিমেটলি হলেও জানা চাই, বলতেই হবে। আচ্ছা, এই কোর্টের ধরো সাক্ষীর চেয়ার থেকে প্রতিবাদী চেয়ার পর্যন্ত যতটা, সেই রকম দূরত্ব? আমি ঠিক জানি না স্যার। হ্যাঁ কি না মিস্টার ব্যাবকক? হ্যাঁ কি না, একটা শব্দ, আমি কোনো দুরকম উত্তর চাই না। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে তোমার ওই বাস স্টপের বেঞ্চ থেকে দূরত্ব ছিল সাক্ষীর চেয়ার থেকে মিস্টার জেরোমের দূরত্ব পর্যন্ত, তাই না? বেশ, এবার বলে যাও মাননীয় জুরিদের যা যা ঘটেছিল। যা ঘটেছিল মানে কি ঘটেছিল? নাওমির মন আবার সেই চিন্তায় ফিরে গেল। আর্নল্ড বলছে
সত্যি কি তাই? সত্যি আমাদের বিয়েটা ছিল শুধুই সুবিধেবাদীর বিয়ে, শুধুই নিজের স্বার্থর জন্য, কোনো ভালোবাসা নেই? কিন্তু আমি তো আর্নাল্ডের প্রেমে মুগ্ধ হয়ে ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম ওকে। আমি কি ভালো স্ত্রী হইনি? ভালো মা হইনি? আর্নাল্ডের আজকের এই পরিবর্তনের পরেও তো আমি ওকে ঠিক আগের মতোই ভালোবাসি। তাহলে এইভাবে ভালোবাসাহীন মুখোশ পরে কি বাকি জীবনটা কাটবে? নাওমির চিন্তা সূত্রে আবারও ইথারীয় তরঙ্গ ভেসে এলো। কোর্টরুমে জেরা করছে আর্নল্ড শ্যান। মিস্টার হেনরি ব্যাবকক, আমরা একটা জটিল প্রশ্নের সহজ সমাধান চাই। তুমি বলেছো অ্যাগনেস থমসনকে মারা যাওয়ার আগে তুমি কখনো দেখোনি। তুমি একটা বেঞ্চে বসে বাসের জন্য অপেক্ষা করছিলে। তখন মিসেস থমসন চৌমাথায় এসে পৌঁছেছিলেন পূর্ব দিক থেকে, রাইট? মিসেস থমসনের বয়স হয়েছিল, মোটা সোটা ভারী চেহারা, কয়েকটা বাড়ি পেরিয়েই তার নিজের বাড়ি। তিনি ফিরছিলেন একা, গভীর রাতে, খানিক ক্লান্ত, কেননা এতক্ষণ তিনি তার নাতির রোগ শয্যার পাশে সেবায় মগ্ন ছিলেন। তাই যদি হবে ব্যাবকক, তাহলে মিসেস থমসনের পায়ের আওয়াজ কেন তোমার কানে যায়নি? গভীর নিশুতি রাতে এই পায়ের আওয়াজ শোনাটা কি এতই অবাস্তব? হেনরি ব্যাবকক একটু হকচকিয়ে গেল। খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িতে ভরা চিবুকটা একবার হাতের তালুতে ঘষে নিল। কোর্ট ঘরে এখন সবাই তারই দিকে তাকিয়ে। না স্যার, আমি তো তা বলিনি যে আমি তার পায়ের আওয়াজ শুনিনি। তাহলে মিসেস থমসনের পায়ের আওয়াজ তোমার কানে গিয়েছিল? হ্যাঁ, না না, আমি সেরকম তারা কিছু বলিনি। মানে হয়তো শুনেছিলাম, মানে ঠিক মনে পড়ছে না স্যার। আসলে আমি ভয়ানক ক্লান্ত বোধ করছিলাম। সারাদিনের পর কাজ শেষ করে ফিরছিলাম কিনা। সেঞ্চুরি ক্লাব থেকে? হ্যাঁ স্যার, আমি ওই ক্লাবটায় ধোয়া মোছার কাজ করি। রাত 2টায় যখন ক্লাবটার সব মেম্বার চলে যায়, তখন ক্লাবের পুরো ফ্লোরটা মুছে। রাত 2টো। নাওমির চিন্তাটা আবার মাথায় চাকার দিয়ে উঠল। এই তো কিছুদিন আগে সবে জেরোমের কেসটা আর্নল্ড হাতে নিয়েছে, এমন সময় নিচের হল ঘরে ফোনটা বেজে উঠল। সব শেষ ধাপে পৌঁছেছে নাওমি ফোনটা ধরবার জন্য, এমন সময় আর্নল্ড দৌড়ে গিয়ে ফোনটা তুলে নিল। মাথায় টপ হ্যাট, সবে বাইরে থেকে সে ফিরেছে। আজকাল মাঝে মাঝে রাত্রিরে বাড়িই ফেরে না। নাওমির সন্দেহটা আজ কদিন ধরে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফোনে খানিক কথাবার্তা হলো। আর্নল্ড তার ভরাট মধুর গলায় কোনো মক্কেলকে আশ্বস্ত করল সে যেন কিছু না ভাবে। তার হাতে যখন কেস, তখন সে নির্বিঘ্নে বসে থাকতে পারে। যাই হোক, খবরটার জন্য ধন্যবাদ। এবার ফোনটা নামিয়ে রাখল। পরবর্তী তুলল ফোনটা আবার। আর্নল্ড ডায়াল করল নতুন নম্বরে। ফ্রান। আর্নল্ড বলছি, সরি অসময় তোমায় ফোন করার জন্য, আই এম রিয়েলি সরি। জেরোমের কেসটার কথা বলছি। ওর বিরুদ্ধে এক জব্বর সাক্ষী দাঁড় করাচ্ছে পুলিশ। লোকটার নাম হেনরি ব্যাবকক। সেঞ্চুরি ক্লাবে লোকটা দারোয়ান না কি সুইপার কি যেন। ওর জন্ম থেকে আজ পর্যন্ত যা কিছু করেছে তার একটা ঠিকুজি তৈরি করে ফেলো। তুমি তো ভালোই জানো কি করে এগুলো করতে হয়, কি করে সব খবর জোগাড় করা যায়। বুড়ো জেরোমে একটা ককটেল পার্টিতে কানা ঘুষোয় শুনেছে যে তার ছেলেকে আষ্টে পৃষ্ঠে বাঁধার জন্য পুলিশ উঠে পড়ে লেগেছে। একটু আগে আমায় ফোন করেছিল। ব্যাবকক নাকি অ্যাক্সিডেন্টের সময় পথের ধারে বেঞ্চে বাস ধরার জন্য অপেক্ষা করছিল। ইয়েস, ওকে ওকে, থ্যাঙ্কস এন্ড গুড নাইট। ফোনটা নামিয়ে রাখলো আর্নল্ড। নাওমি সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে আছে। আর্নল্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু দৃষ্টিটা অন্য কোথাও। কার সঙ্গে কথা বললে? ফ্রান? তোমার সেক্রেটারি? আর্নল্ডের দুটো ভুরুতে ভাঁজ পড়ল, চোখ দুটো ছোট। নাওমির মনে হলো এত রাত্রিরে বুড়ো জেরোমের ফোন পেয়ে সে বিগড়ে গেছে। কাছে এসে আর্নল্ডের কুঁচকোনো টাইটা সিধে করে দিল। আর্নল্ড সবসময় টিপটপ থাকতে চায়, নাওমিরও তাই পছন্দ। কি হলো, আজ রাত্রিরে কি ওর সঙ্গে বাইরে বেরিয়েছিলে? কে বাজে বকছো? যাও সঙ্গে যাও।
আর্নল্ড আর দাঁড়ালো না, সশব্দে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। নাওমি ওর সিঁড়িতে ওঠার তৃপ্ত ভঙ্গির দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর কোথায় যেন কোনো মধুর রাতের প্রেম স্মৃতির রোমন্থন। কিন্তু আজ নাওমির কিচ্ছু নেই, কোনো দাম নেই। আর্নল্ড সিঁড়ি দিয়ে উঠছে, মনের অতলে জেরোমের সেই প্রধান সাক্ষী ব্যাবকক এসে হানা দিয়েছে। কে এক হেনরি ব্যাবকক, সৎ নাগরিক, কিন্তু তাকে দণ্ড নিতে হবে ওই সৎ নাগরিক হওয়ার জন্যে। কোর্টরুমে আর্নল্ড শ্যান জেরা করছে ব্যাবককে। নাওমির স্মৃতি আর চিন্তাকে দূরে সরিয়ে আবারও আর্নল্ডের গলা নাওমিকে অধিকার করল। তাহলে মিস্টার ব্যাবকক, রাত প্রায় 2টো হবে যখন তুমি ক্লাবের কাজ শেষ করে বাস স্টপে এসে দাঁড়িয়েছিলে যাতে বাসে করে বাড়ি ফিরতে পারো। Am I right? Well, মিস্টার ব্যাবকক, তুমি থাকো কোথায়? স্যার, ইংল্যান্ড একটা 3 কামরা ওয়ালা ফ্ল্যাট আছে। তুমি কি একলা থাকো? হ্যাঁ স্যার, আমার স্ত্রী বছর 3 হলো মারা গেছে, তারপর থেকে আমি একলা। ও, তোমার স্ত্রী মারা গেছেন? I'm sorry about that. মিস্টার ব্যাবকক, সারা দিনের কাজকর্মের শেষে তুমি যখন বাড়ি ফিরে আসো, তোমার নিজেকে নিঃসঙ্গ মনে হয় না? অবজেকশন ইওর অনার, অপ্রাসঙ্গিক বিষয় এনে। স্যার, হয় স্যার, তা হয়। তোমার তো বন্ধু বান্ধবের কোনো অভাব নেই। বন্ধু? হ্যাঁ, ওই সেঞ্চুরি ক্লাবে অনেক সুন্দরী মেয়ে আছে যারা নাচ গান করে। ওদের ড্রেসিং রুমে তুমি কফি পৌঁছে দাও, আরো অনেক টুকরো টুকরো কাজও তো মাঝে মাঝে করে দাও ওদের মন পেতে। আই অবজেক্ট ইওর অনার, আমি এইসব প্রশ্নের তীব্র প্রতিবাদ করছি। আমরা কি এখানে সাক্ষীর সামাজিক মেলামেশা ওর ব্যক্তিগত জীবন ঘাটতে এসেছি? Why not, my learned friend? সাক্ষী আমার মক্কেলের স্টেটমেন্টের বিরুদ্ধে উল্টো তথ্য জুগিয়েছে। এই দুজনের ভেতর একজন না একজন হয় কিছু ভুল বলছে, না হয়তো ঘোর মিথ্যেবাদী। আমি সাক্ষীর চরিত্র জানতে চাই, আর চরিত্র পড়তে গেলে এই প্রশ্ন মোটেই অসমীচীন নয়। ইওর অনার, এক্ষেত্রে আমার মক্কেলের চরিত্র কোনোভাবেই বিচার্য হতে পারে না। You're mistaken. আপনি ভুল করছেন। Order. সরকারি উকিলের সঙ্গে আর্নল্ডের তুমুল তর্ক শুরু হয়ে গেল। আর্নল্ড শ্যান যেন জাদু জানে। খানিক বাদেই সরকারি উকিল কথার মারপ্যাঁচে নিজের অজ্ঞতা প্রমাণ করে বসে পড়ল, মুখ চোখ হতভম্ব। কোর্টঘরের দেওয়ালে কে একটা ব্ল্যাকবোর্ড টাঙিয়ে দিয়ে গেছে। জুরিরা এবং জজ সাহেব সহজেই ওটা দেখতে পাচ্ছেন। কালো রঙের ব্ল্যাকবোর্ডে সাদা চকখড়ি দিয়ে নিপুণভাবে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেই চৌমাথার ছবি আঁকা। একপাশের ফুটপাতে একটা বেঞ্চি, ব্যাবকক যেখানে বাস ধরার জন্য অপেক্ষা করছিল। মিসেস থমসন রাস্তা অতিক্রম করছিলেন পূর্ব দিক থেকে, সেখানেও একটা চক দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। ব্যাবকক, অ্যাগনেস থমসন পূর্ব দিক থেকে এসে রাস্তা অতিক্রম করছিলেন, তাহলে বোঝা যাচ্ছে তিনি এসেছিলেন তোমার পেছন দিক থেকে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এই রাস্তাটা উত্তর থেকে দক্ষিণে গেছে, আর তোমার বাস স্টপের বেঞ্চটা এই চৌমাথার সাউথ ইস্ট কর্নারে। দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডে? রাস্তার ট্রাফিক আলোর রংটা ছিল লাল যখন আমার মক্কেলের গাড়ি মিসেস থমসনকে ধাক্কা মারে, আর তুমি যে বেঞ্চটায় তখন বসেছিলে সেখান থেকে ট্রাফিকের ওই আলোর দূরত্ব ছিল উত্তর দিকে প্রায় 10 ফিট দূরত্বে। আর রাস্তার পাশে যেখানে তুমি বসেছিলে সেটা ডান দিকে পড়ছে। Am I right? হ্যাঁ স্যার। তাহলে সারা রাত্রির খাটুনির পর তুমি ক্লান্ত হয়ে বাস ধরার জন্য রাস্তার ওই বেঞ্চিতে তখন অপেক্ষা করছিলে? হ্যাঁ স্যার। একলা? ট্রাফিকের ওই আলোটা ছিল লাল, আর সবুজ হওয়ার আগে আমার মক্কেলের গাড়ি ছুটন্ত বুলেটের মতো রাস্তাটা পার হয়ে যাচ্ছিল। এমন সময় মিসেস থমসনকে ধাক্কা মারে। খুব আশ্চর্যের ব্যাপার ব্যাবকক, তুমি তোমার মাথাটা ডান দিকে ঘুরিয়েছিলে, তুমি ট্রাফিক আলোটাকে দেখলে লাল, কিন্তু ঠিক ওই মুহূর্তে মিসেস থমসন রাস্তা পেরোচ্ছিলেন, তা তোমার চোখে পড়লো না। কোর্ট ঘরে একটা চাপা গুঞ্জন উঠল। বিখ্যাত ব্যারিস্টার আর্নল্ড শ্যানের সুচতুর রণচাতুর্য এবার কোন নতুন পথে বাঁক নিচ্ছে কে জানে। আমি জানি না স্যার। আমার মনে হচ্ছে তিনি ওই জায়গায় তখন তাহলে ওই ট্রাফিকের আলো থেকে তোমার দৃষ্টি কয়েক মুহূর্তের জন্য নিশ্চয়ই অন্যদিকে ঘুরেছিল। ব্যাবকক রুমাল দিয়ে মুখ মুছল। ওর অবচেতন মনে কে যেন চুপি চুপি বলল, তোমার উল্টো দিকে লয়ার তোমাকে ফাঁদে ফেলছে। না স্যার, আলোটা তখন লাল ছিল স্যার। লাল আলো ছিল, তুমি দেখলে?
তুমি লাল আলো দেখলে, কিন্তু তুমি মিসেস থমসনকে দেখতে পেলে না। তখন অন্ধকার রাত ছিল স্যার। তুমি কি ভুলে যাচ্ছ ব্যাবকক, ওই চৌমাথায় মিউনিসিপ্যালিটির কোনো আলো ঝুলছিল না তখন? হ্যাঁ, রাস্তার একটা আলো ছিল, তার বৃত্ত আর কতটুকু? যতটুকুই হোক রাস্তা পেরোতে গেলে মিসেস থমসনকে ওই বৃত্তের নিচে আসতেই হতো। তা সত্ত্বেও তুমি তাকে দেখতে পেলে না। হয়তো 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 তিনি তাড়াতাড়ি অন্ধকার থেকে আসছিলেন, হয়তো হয়তো দৌড়তে দৌড়তে আসছিলেন। কেন 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 দৌড়তে আসছিলেন? কেন 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 কেন? ব্যাবকক জীবনে সাক্ষীর কাঠগড়ায় বসেনি। তাকে ভেবেছিল যা সত্য ঘটনা তা বলে নিষ্কৃতি পাবে, কিন্তু কথার মার প্যাঁচে বুঝলো তাকে কৌশলে কাউন্সিল জড়িয়ে ফেলেছে সোয়েটার বোনার উলের মতো। ভয় স্যার, মানে হয়তো ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? কেন? আর্নল্ড একবার জুরিদের দিকে তাকালো। কেন? মানে গভীর রাত্রি তো, তাই মানে কাগজে আমরা যেসব ঘটনা নিত্য পড়ি। আর্নল্ড একাগ্র মনোযোগে ব্যাবককের দিকে তাকিয়ে রইল। সমস্ত কোটঘর ঠিক তারই মতো সম্মোহিত। ঘটনার কথা পড়ি? কোন ঘটনা ব্যাবকক? মানে লোকে যা পড়ে, মানে ছিনতাই, আক্রমণ, এইসব, মানে এইসব তো প্রায় মেয়েদের উপর হয় না। আর তুমি এইসবই পড়ো কেমন? তোমার ক্লাবের কাজকর্ম সেরে ড্রেসিং রুমে কফি পৌঁছে দিয়ে তুমি শেষ রাতে বাড়ি ফেরো একলা, নিঃসঙ্গ ফ্ল্যাটে। তারপর রোমহর্ষক এইসব খবর গোপনে পড়ো, রসিয়ে। মেয়েদের উপর অত্যাচার আর আক্রমণের কাহিনীগুলোই তোমার কাছে বেশি চিত্তাকর্ষক, তাই না মিস্টার ব্যাবকক? অবজেকশন ইওর অনার, এসব কি আমার মক্কেলের চরিত্রের উপর ডেলিবারেটলি পারপাসলি কটাক্ষ করা নয়। আর্নল্ড সরকারি উকিলের দিকে তাকিয়ে সহিষ্ণুতার অমায়িক হাসি হাসল। আমি বুঝতে পারছি এবার আর্নল্ড কি করতে চলেছে। ওর স্ট্র্যাটেজি হলো এই, নিরীহ লোকেদের এমন করে দেব যাতে জজ আর জুরিদের সামনে সে অপরাধী হয়ে যায়। এটাই আর্নল্ডের প্রতিষ্ঠার নিপুণ ফর্মুলা। কিন্তু আর্নল্ডের সকালের কথাগুলো কেন যে এখনো কানের মধ্যে ভো ভো করছে। নাওমি, আমি সবার সামনে সার্কাসের ক্লাউন হতে চাই না। আমি চাই না যে আমি তোমায় ডিভোর্স করি কি তুমি আমার নামে ডিভোর্সের নালিশ আনো। আর সবার উপর তোমার ছেলে মেয়েরা আছে, এই ডিভোর্সের জন্য যাদের ভবিষ্যতে নিন্দা গ্লানির ভেতর জীবন কাটাতে হবে। আমার লয়ার হিসেবে প্রতিষ্ঠার কথা না হয় আমি ছেড়েই দিলাম। আর আমি চাইলে কি করতে পারি আই বিলিভ তুমি ভালোই জানো। নাওমি, নিরীহ লোকেদের কোর্টরুমে অপরাধী হিসেবে রূপান্তর করাই আমার কাজ। সেই পুরনো কথা, আর্নল্ডের প্রতিষ্ঠার গোপন কথা। সেই পুরনো কথা, আর্নল্ডের প্রতিষ্ঠার গোপন কথা। ইয়োর অনার, আমি খুবই দুঃখিত যে আমার মন্তব্যে আমার লার্নেড ফ্রেন্ডের মনে সাক্ষী সম্বন্ধে বিরূপ কোন ধারণা সৃষ্টি হয়েছে। ওয়েল, এটা আমার ইচ্ছে ছিল না যে সাক্ষীর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমি কোনো বিরূপ কটাক্ষ করি, কিন্তু এটা আশ্চর্যের ব্যাপার যে মাথা ঘুরিয়ে ট্রাফিকের সিগন্যাল দেখলেও একজন মোটা সোটা বয়স্কা বৃদ্ধা মহিলা ফুটপাথ থেকে পথে নেমে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন, সেটা তার নজরে গেল না। আর্নল্ড থিয়েটারের নায়কের মতো সাক্ষী ব্যাবককের দিকে মুহূর্তে ঘুরে দাঁড়ালো একবার। না, এটা কখনোই সম্ভব নয় ব্যাবকক। ওই মহিলাকে তুমি দেখেছ মিস্টার ব্যাবকক? না স্যার, বিশ্বাস করুন, আমি অডিও সাসপেন্স দেখিনি। কি বলছো তুমি?
তুমি কয়েক মুহূর্ত আগে বললে যে তুমি তাকে দেখোনি, তার খানিক বাদে বললে হয়তো তুমি তার পায়ের শব্দ শুনেও থাকতে পারো। এখন তুমি আমায় বোঝাতে পারছো না পায়ের শব্দ শুনলে অথচ কেন তুমি তাকে দেখতে পেলে না? তুমি তাকে দেখেছো, এটা কি একেবারেই অসম্ভব? তুমি তার সঙ্গে কথা বলেছো, এটা কি একেবারেই অভাবনীয়? না 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 না, তুমি তার দিকে এগিয়েছিলে। না স্যার, না স্যার, না স্যার, বিশ্বাস করুন আমি বাস স্টপের বেঞ্চ একদম ছাড়িনি স্যার, আমি একদম ছাড়িনি। তুমি বেঞ্চ ছাড়োনি, আর ওদিকে একটা গাড়ি দ্রুত আসছে, তা সত্ত্বেও মিসেস থমসন কেন ফুটপাথ থেকে নেমে রাস্তা পার হওয়ার চেষ্টা করলেন? কেন করলেন মিস্টার ব্যাবকক? যদি মিসেস থমসন হঠাৎ চমকে নিজের বুদ্ধি হারিয়ে হুড়মুড় করে রাস্তায় গিয়ে না পড়তেন, তাহলে তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। ওখানে কি আর কেউ ছিল এই সময়? আর কেউ ওই স্পটে ওই সময়? আর কেউ? না 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 স্যার, কেউ ছিল না, কেউ না। তাহলে তুমি ছাড়া আর কেউই মিসেস থমসনকে চমকায়নি? তুমি নিশ্চয়ই তাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছো। না স্যার, আমি কখনো বলিনি স্যার মিসেস থমসন ভয় পেয়েছিলেন, একথা একবার আমি বলিনি। ওই রকম একটা আভাস তুমি দিয়েছিলে মিসেস থমসন হয়তো দৌড়চ্ছিলেন, আর দৌড়ে একেবারে গাড়ির নিচে। ওয়েল ব্যাবকক, লেটস সাম ইট আপ। যেহেতু তুমি শপথ নিয়েছো যে দুর্ঘটনার রাত্রিরে যা যা হয়েছিল তা সবিস্তারে বলবে, আর যেহেতু দুর্ঘটনার স্থানে তুমি একমাত্র সাক্ষী ছিলে, আমার মনে হয় সত্য ঘটনাটা পুরোপুরি বলে ফেলাই এখন তোমার পক্ষে ভালো। আনন্দ চুপ করে গেল। সমস্ত কোর্টঘর নিশ্চুপ। ব্যাবকক কি বলে তা শোনার অপেক্ষায় সবাই নীরব। সত্যি যা জানি তা সবই বলেছি। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার ব্যাবকক, ধন্যবাদ। আনন্দ পিছিয়ে এলো। সাক্ষী ব্যাবকক হয়তো ভাবছে ও নিষ্কৃতি পেয়ে গেল। আমি জানি এটা আনন্দের ভান মাত্র। ও সহজে ব্যাবককে ছেড়ে দেবে না। আজ সকালে ফোনে কথা বলছিল আনন্দ। ফ্রান, ব্যাবকক বেশ শক্ত। ওকে ধমকে বোকা বানানো খুবই কঠিন কাজ। হ্যাঁ, সে কি ওর অতীত চরিত্রে কোনো দাগ নেই? হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো? আরে সাংঘাতিক ব্যাপার। বাস 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 বাস, এনাফ, ওতেই হবে। ওয়ান্ডারফুল, আই গট ইট। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর রং চড়িয়ে ওকে কাদা মাখাতে আর কতক্ষণ। গুড গার্ল, সুইট গার্ল, মেনি থ্যাঙ্কস। শোনো, তুমি গুলো সাজিয়ে রেখো। ওকে ওকে ওকে। ফোনটা নামাতেই নাওমির সঙ্গে চোখে হলো আর্নল্ডের। তুমি ওই গরিব লোকটাকে নিয়ে কি করবে? হ্যাঁ, তোমার মক্কেলই তো আসলে অপরাধী, আসামি থাকবে না। আর আসামি থাকবে না। হাতে অনেক মাল মশলা পাওয়া গেল এইমাত্র। শোনো নাওমি, কোর্ট ঘর একটা ব্যাটলফিল্ড, লড়াইয়ের মাঠ। লড়াইয়ের সময় কে নিরীহ গোবেচারি আর কে ঠগ তা বেছে বেছে কি গায়ে গুলি লাগে? শুধু দু রকমের লোক তুমি পাবে এই জগতে। একদল যারা বৃদ্ধি আর চাতুর্যে সজীব চঞ্চল, আর পাশাপাশি আর এক দল যারা মরার মতো নির্জীব। আমি সেই সজীবের দলে, আর তার জন্যই তুমি এমন সুন্দর বাড়িতে থাকো, ভালো ভালো কাপড় জামা পরো, দামি গাড়ি চড়ো। তুমি কি বলছো? তুমি মিস্টার ব্যাবকক, কতদিন হলো তুমি সেঞ্চুরি ক্লাবে কাজ করছো? খুব বেশি দিন নয় স্যার, এই 10 মাস। 10 মাস? আমার তো মনে হয় না তোমার মাইনেটা খুব একটা লোভনীয়। Am I right? আমার খুব একটা প্রয়োজন নেই স্যার, আমি একা মানুষ। না না না, তাহলে একজন ম্যাথামেটিক্স আর মেকানিক্যাল ড্রয়িং এর মাস্টারের তুলনায় তো এই মাইনেটা কিছুই নয়, তাই না? ওয়েল মিস্টার ব্যাবকক, ফ্রিম্যান হাই স্কুলে 14 বছর পড়িয়ে হঠাৎ চাকরিটা দুম করে ছেড়ে সেঞ্চুরি ক্লাবে ঝেঁটা বালতি নিয়ে মেজে সাফ করার কাজ নেওয়ার নেপথ্যে অন্য কোন রহস্য আছে কি? এর পরের ঘটনার জন্য কোর্ট ঘরে কেউ প্রস্তুত ছিল না নাকি এটাই তার মূল কারণ? আমার চশমা, আমার চশমাটা, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চশমাটা কি হচ্ছে ইওর অনার? এ তো জোর করে। Have patience, my learned friend. তোমার চোখ, মিস্টার ব্যাবকক,
এবার সত্যি করে বলুন তো, স্কুলের ভালো মাইনের চাকরিটায় আপনি ইস্তফা দিয়েছিলেন কেন? এই চোখের জন্যই নয় কি? আপনি দৃষ্টিহীন হয়ে পড়ছিলেন, আপনি ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছিলেন। না স্যার, না, আমার চোখে ছানি পড়েছিল। আপনার চোখের দৃষ্টি 85% খারাপ হয়ে গিয়েছিল। 85%। ডাক্তারের প্রেসক্রিপশন স্পষ্ট লিখছে আপনি রং ধরতে পারতেন না। কোনটা লাল কোনটা সবুজ কোন রঙের পার্থক্য আপনার চোখে ধরা পড়তো না। ইউ আর কালার ব্লাইন্ড। সমস্ত কোর্ট ঘরে একটা গুঞ্জন উঠল। নাওমি আর্নল্ডের বিজয়োৎফুল্ল মুখটা দেখল। কেসটা ঘুরে যাচ্ছে। অর্ডার, অর্ডার। আমার চোখ আবার নতুনের মতো হবে, আমি আবার পুরনো মাস্টারের চাকরিটা ফিরে পাবো। শুধু 1 বছর, একটা বছর আমাকে অপেক্ষা করতে হবে। ডান চোখের ছানিটা অপারেশন হয়ে গেলেই। যে রাত্রিরে দুর্ঘটনাটা হয়েছিল মিস্টার ব্যাবকক, সেই সময় কি আপনার চোখ নতুনের মতো ছিল? হ্যাঁ স্যার, চশমা পড়লে আমি রং চিনতে পারি। কোন চোখে? বাঁ চোখে। বাঁ চোখে। এই চোখটায় আগে ছানি অপারেশন হয়েছে। কিন্তু ট্রাফিকের আলোটা ছিল আপনার ডান দিকে। আমি মাথা ঘুরিয়েছিলেন, কিন্তু মিসেস থমসনকে আপনি দেখতে পাননি। না। কেন পাননি? আমি স্যার আশেপাশে কোন দেখতে পাই না, শুধু সামনের জিনিসগুলো নজরে পড়ে। শুধু সামনের জিনিসগুলো? There you are. There you are. শুধু সামনের জিনিসগুলো। কত দূরের জিনিস চোখে পড়ে? সাক্ষীর চেয়ার থেকে এই প্রতিবাদী মিস্টার জেরোমের চেয়ারের দূরত্ব পর্যন্ত, তাই না? তাই তো আপনি বলেছেন আগে, ঠিক কিনা? হ্যাঁ স্যার, তাই। হেনরি ব্যাবকক সামনের দিকে ঝুঁকে বসল। হাস্যাস পদমূর্তি, কুয়াশার ভেতর দিয়ে যেন জোর করে কিছু দেখার আপ্রাণ চেষ্টা করছে। চশমাটা পেলে আমি। ইওর অনার, সাক্ষী মিস্টার হেনরি ব্যাবককের স্টেটমেন্ট যেন পুরোপুরি নাকচ করা হয়। যে সাক্ষ্য প্রমাণের উপর কাউকে দোষী সাব্যস্ত করা যেতে পারে, সেরকম কোন সাক্ষ্য প্রমাণ ইনি দিতে পারবেন না। সে ক্ষমতাই এনার নেই। শপথ নেওয়ার পর ইনি বলেছিলেন যে দুর্ঘটনার সময় তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে দুর্ঘটনার স্থলে যে আনুমানিক দূরত্ব তা প্রায় সাক্ষী আর প্রতিবাদের চেয়ারের দূরত্বের সমান, অর্থাৎ তার মতে সে দূরত্ব 30 ফুটের বেশি নয়। কিন্তু আমি নিজে দুর্ঘটনার স্থলে গিয়ে মিস্টার ব্যাবকক যে বেঞ্চিতে বসেছিলেন আর যে জায়গায় দুর্ঘটনা হয়েছে তার দূরত্ব মেপে এসেছি। সেখানকার দূরত্ব 62 ফিট, তা বাদী আর প্রতিবাদের চেয়ারের দূরত্বের ডাবল। মিস্টার হেনরি ব্যাবকক শুধু যে কালার ব্লাইন্ড তাই নন, চোখে ছানি পড়ার জন্য শুধু যে চোখের কোনা দিয়ে দেখতে পান না তাই নয়, সাধারণ দূরত্বটুকু মাপার ক্ষমতাও ইনি হারিয়েছেন। যদি সত্যকে না চেপে উনি সাক্ষী দিয়ে থাকেন, যদি বেঞ্চ ছেড়ে ইনি উঠে গিয়ে মিসেস থমসনকে তাড়া করে না থাকেন, যার ফলে ওই মহিলা ভয় পেয়ে দিশেহারা হয়ে দ্রুতগামী গাড়ি আসতে দেখেও রাস্তায় নেমে যান, তাহলে একটাই মাত্র সমাধানে আমরা আসতে পারি। এই হতভাগ্য লোকটি প্রথমে তার স্ত্রীকে হারিয়ে তারপর চোখ দুটোকেও হারাতে বসে মানসিকভাবে দুর্বল। এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আর কোন কোর্টেই সাক্ষী হিসেবে দাঁড়াতে সক্ষম নন। ইওর অনার, মিস্টার আর্নল্ড শান্ত যা খুশি তাই বলে, মানে এটা তো ইওর অনার, আই অবজেক্ট ইওর অনার, আই অবজেক্ট। সরকারি উকিল প্রতিবাদ করতে করতে উঠে দাঁড়ালেন, কিন্তু আর্নল্ড তার দিকে গর্বিত দৃষ্টিতে কেসটা নাকচ হয়ে গেছে এরকম একটা তাচ্ছিল্যের ভাব করল। Order! Order! The court is adjourned for 15 minutes. জুরিরা 15 মিনিটের জন্য বাইরে চলে গেলেন। ফিরে আসার পর রায় বেরোল, বিবাদী মিস্টার জেরোমে বেকসুর খালাস। কোর্টরুম খালি হয়ে গেল। সবশেষে ধীরে ধীরে সাক্ষী হেনরি ব্যাবকক বেরোল করিডোর দিয়ে। নাওমি ওখানে দাঁড়িয়ে চোখে হলো খুব কাছ থেকে। হেনরি ব্যাবকক যেন দেখল একমাত্র এই মহিলার চোখে একটু সহানুভূতির দৃষ্টি, যে দৃষ্টি প্রত্যক্ষ করল এক সৎ নাগরিকের মৃত্যু।
অনেকের অভিনন্দন তাচ্ছিল্যের সঙ্গে অবজ্ঞা করে আর্নল্ড বাইরের বারান্দায় বেরোল। এসে দাঁড়ালো নাওমির সামনে। এটা তুমি কি করলে আর্নল্ড? ওর চরিত্র হরণ করে, ওর সাক্ষ্যকে মিথ্যে প্রমাণ করে তুমি ওর এত বড় সর্বনাশ কি করে করলে? এরপরে কি আরো কোনোদিন ওর পুরনো স্কুলের চাকরিটা ফিরে পাবে? যদি মানুষ হয় তাহলে পাবে, না পেলে পাবে না। চলে এগোই, আমার তাড়া আছে। এটা ওর সমস্যা, আমার নয়। তোমার সমস্যা তো একটাই, কি করে নিজের বউয়ের হাত থেকে নিষ্কৃতি পাবে, তাই না? এর উত্তর না দেওয়াই ভালো। ইউ নো ইট বেটার দ্যান এনিবডি এলস। দুজনে হাঁটতে লাগলো। অনেকক্ষণ পরে নাওমি বলল, হ্যাঁ তা তো বটে। ধারে কাছে ফাঁকা, সবাই চলে গেছে। কোর্টের বাইরে উল্টো দিকেই বাস স্টপ। একটাই লোক দাঁড়িয়ে আছে, হতভাগ্য হেনরি ব্যাবকক। চোখে পুরো চশমা, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল অবিন্যস্ত। জীবন যুদ্ধে হেরে যাওয়া চরম বিধ্বস্ত এক পদাতিক সৈনিক। আর্নল্ড শ্যান দেখল এক ঝলক, কোনো প্রতিক্রিয়া নেই। এইসব ছোট লোককে কে আর পাত্তা দেয়? পার্কিং লটের সামনে এসে দাঁড়ালো নাওমি আর আর্নল্ড। নাওমি, তুমি এসেছো ভালোই হয়েছে। আমার গাড়িটা গ্যারেজে, ঠিক 5টায় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই বদলায় ট্যাক্সি ধরা খুবই মুশকিল হতো। চট করে আমার একটা লিফট দিয়ে দাও। আমার একটু সময় দেবে? তোমার আজকের এই সাফল্যের জন্য আমি তোমায় একটু ফুল দিতে চাই। অভিনন্দনই বলতে পারো। চলো আগে ফুলের দোকানে যাও। না 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 না, ওটা ফর্মালিটির এখন কোনো সময় নেই, আমার দেরি হয়ে যাবে। যাও যাও, তোমার গাড়িটা বার করে আনো তাড়াতাড়ি। কুইক কুইক, আমি এখানে ওয়েট করছি। ওকে। নাওমি পার্কিং লটে ঢুকলো। অভ্যস্ত হাতে গাড়ি স্টার্ট করলো। পার্কিং লট থেকে বেরিয়ে এলো গাড়ি। আর্নল্ড দাঁড়িয়ে আছে ফুটপাথ থেকে নেমে রাস্তার উপরেই, সিজারের ঘোড়ার মতো আত্মবিশ্বাসে ভরপুর। একটু সরে দাঁড়ালো না। গাড়িটা এসে আর্নল্ডের পাশেই দাঁড়াবার কথা, কিন্তু নাওমি অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে স্টিয়ারিংটা শেষ মুহূর্তে একটু পেঁকিয়ে দিল। প্রাণ ওভার করে মেরে দিল আর্নল্ডকে। আর্নল্ডকে গাড়ির নিচ থেকে পুলিশ কনস্টেবলটা যখন টেনে তুলল, গোটা শরীর রক্তাক্ত, মুখটা এমন থেঁতলে গেছে আর চেনার কোনো উপায় নেই। ধারে পাশে এই দুর্ঘটনার কোনো সাক্ষী নেই। উল্টো দিকের বাস স্টপে একমাত্র হেনরি ব্যাবকক। পুলিশ অফিসারের সামনে নাওমি ফোঁপাতে ফোঁপাতে বলল, অফিসার, কি করলাম আমি? আমি কি করলাম? আমার ভুলের জন্য আমি আমার আনন্দকে হারালাম। তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আমি ব্রেকে পা টিপতে গিয়ে হঠাৎ করে একটা দিনে চেপে দিয়েছিলাম। ভগবান, আমি কি করলাম? দেখতে দেখতে একটা ছোট ভিড় জমল, কিন্তু ঘটনার মুহূর্তে একমাত্র সাক্ষী ওই হেনরি ব্যাবকক। পুরো চশমার ভেতর দিয়ে যার চোখে একটা আসল জীবন নাটকের চরমতম মুহূর্তটা ধরা পড়ল। স্যার, যদি এই মহিলা মৃত লোকটির স্ত্রী হন, তাহলে ইনি নিশ্চয়ই সত্যি কথা বলেছেন অফিসার। আমি যা দেখেছি তা এনার স্টেটমেন্টের বিপরীত হবে না। উনি যা বলেছেন আমার কথাও হুবহু তাই। তবে আমার কথার আর কি বা দাম আছে বলুন? চশমাটা খুলে মুছতে মুছতে অস্পষ্ট ধোঁয়াটে চোখে পুলিশ অফিসারের দিকে তাকালো ব্যাবকক। একটু আগেই তো এই কোর্টেই প্রমাণিত হয়েছে আমি সাক্ষী হিসেবে
একেবারে অকেজ। আমার সাক্ষ্যের কোনো দাম নেই। চশমাটা আবার পড়ছিল ব্যাবকক। পলকের জন্য তাকালো সামনে। নাওমির সঙ্গে চোখাচোখি হলো আবার। আর সেই মুহূর্তের ভগ্নাংশেই নাওমি দেখল ব্যাবককের চোখে এক টুকরো সমবেদনা আর একটু শুভেচ্ছা। নিরুত্তেজ অথচ গভীর, পলকের কিন্তু আন্তরিক, বড় উষ্ণ শুভেচ্ছা। Audio suspense.